নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য একটি হাড় হিম করা গল্প নিয়ে। আজ তোমরা শুনতে চলেছ লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন ছিন্ন মস্তান রক্ত আখ্যান। আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবে এবং অরুণের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও ছিন্ন মস্তার রক্ত আখ্যান। এসে বললেন, গিন্নিমার গর্ভের সন্তানকে বাঁচাতে হলে কুমারী বলি শুরু করতেই হবে, নইলে দেবীর কোপ থেকে কেউ রক্ষা পাবে না, কেউ না। জমিদার মশাই প্রথমে এই প্রস্তাব শুনে রেগে গেলেন। তিনি ছিলেন ধার্মিক, কিন্তু মানুষের প্রতি তার মমতা ছিল অপরিসীম। তিনি বললেন, এ কেমন দেবী যিনি নিরীহ মানুষের প্রাণ চান? কিন্তু রাত্রি আর জমিদার মশাইয়ের ছোট ভাই বিশ্বনাথ তাকে বারবার বোঝাতে লাগলেন। বিশ্বনাথের চোখে ছিল লোভ, যেন দেবীর নামে এই বলি তার নিজের কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে। শেষে গিন্নিমার অবস্থা আর গর্ভের সন্তানের কথা ভেবে জমিদার মশাই অগত্যা রাজি হয়ে গেলেন। কিন্তু কুমারী মেয়ে পাওয়া যাবে কোথায়? কে চায় নিজের মেয়েকে বলি দিতে? এই দায়িত্ব নিল বিশ্বনাথ। রাতের অন্ধকারে সে গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াতো, কখনো টাকার প্রলোভন দেখিয়ে, কখনো ভয় দেখিয়ে, কখনো জোর করে সে কুমারী মেয়েদের ধরে আনতো। গ্রামের মানুষ প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু যখন একের পর এক মেয়ে নিখোঁজ হতে লাগলো তখন সন্দেহ জাগলো। রাত্রি মন্দিরের গভীর অন্ধকারে সেই মেয়েদের বলি দিত। মন্দিরের চারপাশে রাতে অদ্ভুত সব শব্দ শোনা যেত, কখনো কান্না, কখনো অস্পষ্ট মন্ত্র উচ্চারণ। দিন যত গড়াতে লাগলো গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল। মেয়েদের মা বাবারা রাতে দরজা বন্ধ করে রাখত, কিন্তু তবু ভয় কাটত না। গ্রামবাসীরা আর চুপ করে থাকতে পারল না। তারা ঠিক করলো এই বলি প্রথা বন্ধ করতে হবে। এক সন্ধ্যায় গ্রামের মোড়লরা মিলে পরিকল্পনা করলো বিশ্বনাথের কাছে যাবে। প্রথমে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু যদি সে না শোনে তবে তাকে শায়েস্তা করতে হবে। এক রাতে গ্রামের কয়েকজন সাহসী যুবক বিশ্বনাথের কাছে গেল। আমিও ছিলাম তাদের সঙ্গে। আমরা তাকে ঘিরে ধরে বললাম, বিশ্বনাথ, এই পাপ বন্ধ করো। দেবীর নামে এমন অমানুষিক কাজ কেন করছো? গ্রামের মেয়েরা তোমার হাতে মরছে। কিন্তু বিশ্বনাথ কিছুই শুনল না। তার চোখে ছিল অদ্ভুত এক উন্মাদনা, যেন সে দেবীর নয়, অন্য কোনো অন্ধকার শক্তির দাস হয়ে গেছে। হঠাৎ আমাদের মধ্যে একজন, রামু, রাগের মাথায় বিশ্বনাথের সঙ্গে হাতাহাতি শুরু করে দিল। বিশ্বনাথ ছিল জমিদার বংশের পুত্র, গায়ে অসীম তেজ আর প্রচুর শক্তি। রামু তার সঙ্গে পেরে উঠল না। রাগের মাথায় বিশ্বনাথ রামুর মাথা দেওয়ালে টুকে দিল। পেটে গেল, রক্ত ঝরতে লাগলো। আমরা তাকে ধরে নিয়ে যাওয়ার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল। ওখানেই তার মৃত্যু হলো। বিশ্বনাথ চিৎকার করে বলল, যে আমার বিপক্ষে যাবে তার এই অবস্থাই হবে। গ্রামের মানুষ ভয় পেল ঠিকই, কিন্তু তাদের মনে রাগ জমতে লাগলো। বিশ্বনাথ আর রাত্রির ক্ষমতা যেন দিন দিন বাড়ছিল। গ্রামের মানুষের মনে ভয় আর ক্ষোভ দুই জমছিল, কিন্তু কারো হাতে কিছু করার উপায় ছিল না। এরই মধ্যে গিন্নিমা একটি পুত্র সন্তান প্রসব করলেন। ফুটফুটে একটি ছেলে। নাম রাখা হলো চন্দ্রকেতু। ধীরে ধীরে চন্দ্রকেতু বড় হতে লাগলো। যৌবনে পা দিয়ে সে জানতে পারল কিভাবে দেবীর নামে কুমারী বলি দেওয়া হচ্ছে।
সে তার বাবা প্রতাপ নারায়ণকে বারবার বলল, বাবা, এই পাপ বন্ধ করতে হবে। এটা দেবীর পূজা নয়, এটা অপকর্ম। কিন্তু জমিদার মশাই তখন শোকে ভেঙে পড়েছিলেন। বিয়ানের মৃত্যু তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিয়েছিল। তার হাতে কিচ্ছু করার শক্তি ছিল না। চন্দ্রকেতু ঠিক করল, যে করেই হোক এই বলি প্রথা বন্ধ করতে হবে। সে গ্রামের যুবকদের সঙ্গে কথা বলতে শুরু করলো। আমিও তার সঙ্গে যোগ দিলাম। চন্দ্রকেতু ছিল বিয়ানের মতোই সৌম্য, কিন্তু তার মনে ছিল আগুনের জ্বালা। সে বলল, আমার ভাইয়ের মৃত্যু দুর্ঘটনা ছিল না, এটা রাত্রি আর বিশ্বনাথের পরিকল্পনা। আমি এই অন্ধকারের শেষ দেখব। আমরা তাকে সমর্থন করলাম, কিন্তু জানতাম বিশ্বনাথ আর রাত্রির বিরুদ্ধে লড়া সহজ হবে না। এই অপকর্মের হিসাব ছিল ভয়াবহ। তখনও পর্যন্ত 264টি বলি হয়ে গেছে, প্রতি মাসে অমাবস্যার রাতে একটি করে। এই অন্ধকার রীতি গ্রামের প্রতিটি ঘরে ভয় আর ক্ষোভের ছায়া ফেলেছিল। মেয়েদের মা বাবারা রাতে দরজা বন্ধ করে রাখত, কিন্তু তবু আতঙ্ক কাটত না। চন্দ্রকেতু আর চুপ থাকতে পারল না। চন্দ্রকেতু ছিল জমিদার বংশের পুত্র, গায়ে অসীম তেজ আর সাহস। সে জানতো এই অপকর্মের পেছনে রয়েছে রাত্রি, সেই তান্ত্রিক নারী, আর তার কাকা বিশ্বনাথ। বিশ্বনাথের লোভ আর রাত্রির অদ্ভুত শক্তি গ্রামের মানুষকে বন্দি করে রেখেছিল। চন্দ্রকেতু ঠিক করল, সে একা হলেও এই অন্ধকারের বিরুদ্ধে লড়বে। এক দুপুরে যখন মন্দিরে কেউ ছিল না, চন্দ্রকেতু সোজা গিয়ে হাজির হলো রাত্রির কাছে। রাত্রি তখন মন্দিরের এক কোণে বসে মন্ত্র পড়ছিলেন। তার শীর্ণ দেহ, তীক্ষ্ণ চোখ আর মুখে অদ্ভুত হাসি, যেন কোনো অশরীরী শক্তির ছায়া। চন্দ্রকেতু দৃঢ় কণ্ঠে বলল, রাত্রি, এই বলি বন্ধ করো। এটা দেবীর পূজা নয়, এটা পাপ। তুমি যদি এখনই না থামো, আমি এমন পদক্ষেপ নেব যা তোমার জন্য ভালো হবে না। রাত্রি প্রথমে চুপ করে তার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে হাসলেন, যেন চন্দ্রকেতুর কথা তার কাছে হাস্যকর। তিনি বললেন, তুমি কে ছেলে? দেবীর ইচ্ছার বিরুদ্ধে যেতে চাও? তুমি জানো না এই বলি না হলে তোমার মা বাঁচতেন না, তুমিও জন্মাতে না, বুঝেছ? দেবী ছিন্ন মস্তার কৃপায় তুমি আজ এখানে দাঁড়িয়ে। তার কথায় ছিল অদ্ভুত এক জোর, যেন তিনি সত্যিই দেবীর দূত। কিন্তু চন্দ্রকেতু অটল ছিল। তার চোখে ছিল আগুন, কণ্ঠে ছিল ন্যায়ের দাবি। সে বলল, দেবী যদি প্রাণ চান, তবে আমার প্রাণ নিন, কিন্তু এই নিরীহ মেয়েদের বলি বন্ধ করতে হবে। আমি আর একটিও বলি হতে দেব না। রাত্রি এবার হাসলেন না। তার চোখে এক মুহূর্তের জন্য ভয়ের ছায়া পড়ল, কিন্তু সেটা তিনি দ্রুত লুকিয়ে ফেললেন। তিনি বললেন, তুমি জানো না তুমি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছ? দেবীর শক্তি অপরিমেয়। জয় মা। তুমি যদি বাধা দাও, তোমার পরিণতি ভালো হবে না। চন্দ্রকেতু কোনো উত্তর দিল না। সে শুধু রাত্রির দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে এলো। তার মন অস্থির ছিল। সে জানতো রাত্রি আর বিশ্বনাথ এত সহজে থামবে না। তাদের পেছনে ছিল এক অদৃশ্য শক্তি, যা গ্রামের মানুষকে ভয়ে জড়িয়ে রেখেছিল। চন্দ্রকেতু ফিরে এসে গ্রামের কয়েকজন সাহসী যুবকের সঙ্গে কথা বলল। আমিও ছিলাম তাদের মধ্যে। সে আমাদের বলল, রাত্রি আর বিশ্বনাথকে থামতে হবে। এই বলি শুধু পাপ নয়, এটা আমাদের গ্রামের আত্মাকে ধ্বংস করছে। আমরা একসঙ্গে লড়ব। আমরা তার কথায় উৎসাহ পেলাম, কিন্তু মনে মনে জানতাম এই লড়াই সহজ হবে না। বিশ্বনাথের গায়ে ছিল জমিদার বংশের শক্তি, আর রাত্রির পেছনে ছিল অজানা এক শক্তি, যা আমাদের বোধগম্য ছিল না।
তবু চন্দ্রকেতুর সাহস আমাদের মনে আশা জাগিয়েছিল। সে বলল, আমি একা হলেও লড়বো, কিন্তু তোমরা যদি আমার সঙ্গে থাকো আমরা এই অন্ধকারকে শেষ করতে পারবো। আমরা সবাই একমত হলুম। চন্দ্রকেতু ঠিক করলো পরবর্তী অমাবস্যার আগে তাদের পরিকল্পনা তৈরি করতে হবে। যে গ্রামের মানুষদের মধ্যে গোপনে বার্তা ছড়াতে লাগলো। অনেকে ভয় পেলেও কেউ কেউ তার সঙ্গে যোগ দিল। আমরা জানতাম রাত্রি আর বিশ্বনাথের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের শুধু শক্তি নয়, কৌশলও লাগবে। চন্দ্রকেতু বলল, আমরা মন্দিরে হামলা করব না, আমরা প্রমাণ জোগাড় করব, যাতে গ্রামের সবাই জানতে পারে এই বলি দেবীর জন্য নয়, এটা রাত্রি আর বিশ্বনাথের নিজস্ব লোভের জন্য। তার কথায় আমরা সবাই একমত হলাম। আমরা তার বন্ধুরা তার পাশে দাঁড়ালাম। গ্রামের মানুষদের মধ্যে গোপনে কথা ছড়িয়ে দিলাম যে এই বলি দেবীর পূজা নয়, এটা পাপ। আমাদের কথায় মানুষ ক্ষুব্ধ হলো, তাদের মনে জাগলো প্রতিবাদের আগুন। সেই অমাবস্যার রাতে ঘটলো ভিন্ন একটা ঘটনা। আমরা চন্দ্রকেতু, জমিদার মশাই প্রতাপ নারায়ণ আর গাঁয়ের কয়েকজন সাহসী যুবক মিলে মন্দিরে প্রবেশ করলাম। আমাদের হাতে মশাল, মনে দৃঢ় প্রতিজ্ঞা। কিন্তু মন্দিরে পৌঁছে আমরা অবাক হলাম। মন্দির শূন্য পড়ে আছে, না রাত্রি না বিশ্বনাথ, কেউই নেই। মন্দিরের বাতাসে যেন অদ্ভুত এক নীরবতা। শুধু দেবীর মূর্তি নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করলাম। মন্দিরের পেছনে জঙ্গল, গ্রামের অলিগলি, এমনকি জমিদার বাড়ির গোপন কুঠুরিগুলো, কোথাও কেউ নেই। রাত্রি আর বিশ্বনাথ যেন বাতাসে মিলিয়ে গিয়েছে। প্রথমে আমরা কেউই বুঝে উঠতে পারিনি কি করা উচিত। দিন দুই কেটে গেল, কিন্তু তাদের কোনো চিহ্ন মিলল না। কেউ বলল তারা নিজেদের ইচ্ছায় পালিয়ে গেছে ভয় পেয়ে। আবার কেউ বলল কেউ তাদের গায়েব করে দিয়েছে। সত্যিটা কি তা আমরা কেউ জানি না। অগত্যা আমরা ভালোটাই ভেবে নিলাম। যাক, বলি তো বন্ধ হলো। চন্দ্রকেতুও খুব খুশি হলো। সে বলল, অনিমেষ, এবার দেবীর পূজা আবার আগের মতো হবে। কোনো বলি নয়, শুধু ভক্তি আর শান্তি। জমিদার মশাইও একটু হাসলেন, যেন বিহানের মৃত্যুর পর প্রথমবার তার মুখে হাসি ফুটল। মন্দিরে আবার সাধারণ পূজা শুরু হলো। ফুল, ধূপ, প্রদীপ আর মন্ত্র উচ্চারণে মন্দির আবার জীবন্ত হয়ে উঠল। গ্রামের মানুষের মুখে হাসি ফিরল, কিন্তু আমার মনের কোণে কেন জানি একটা অস্বস্তি রয়ে গেল। মনে হচ্ছিল এই সুখের দিন বেশি দিন টিকবে না। চন্দ্রকেতু আমাকে বলল, তুই বড্ড ভয় পাস অনিমেষ, সব ঠিক হয়ে যাবে। আমি হাসলাম, কিন্তু মনের ভয় কাটল না। এরপর চন্দ্রকেতুর জীবনে এলো নতুন এক মোড়। পাশের গ্রামের জমিদারের কন্যা রাধিকা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। রাধিকা ছিল অপরূপ সুন্দরী, মুখে মায়া আর হাসি। চন্দ্রকেতু আমাকে বলতো, অনিমেষ, তুই আমার বন্ধু, জমিদার বসাই বলে ডাকিস না, নাম ধরেই ডাক। তুই তো আমার সব থেকে কাছের রে। আমি হাসতাম আর তাকে চন্দ্রকেতু বলে ডাকতাম। তার বিয়ে গ্রামে একটা বড় উৎসব হয়ে উঠল। জমিদার বাড়িতে আবার পোলাও, আলুর দম, মিষ্টি আর পরমান্নর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ ভুলে গেল সেই অন্ধকার দিনগুলোর কথা। তো সুখের দিন বেশি দিন টেকেনি ঠাকুর মশাই। বিয়ের কয়েক মাস পর এক ভয়ঙ্কর সত্য সামনে এলো। রাধিকা, নতুন গিন্নিমা, একদিন চন্দ্রকেতুকে গোপনে বললেন, আমি জানি রাত্রি আর বিশ্বনাথ কোথায়। আমার বাবা এক তান্ত্রিকের সাহায্যে তাদের বন্দি করেছিলেন। চন্দ্রকেতু অবাক হয়ে তাকালো। রাধিকা বলে চললেন, আমার বাবা
এক তান্ত্রিককে ডেকেছিলেন। তিনি মায়া মন্ত্র আর ছলনার জোরে রাত্রি আর বিশ্বনাথকে বন্দি করেছিলেন এই গ্রামেরই এক পরিত্যক্ত বাড়িতে। কিন্তু তিনি বলেছিলেন এই বন্ধন চিরকাল টিকবে না, একদিন মন্ত্র ভাঙবে আর তারা মুক্তি পাবে। চন্দ্রকেতু এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। আমাকেও ডেকে সব বলল। আমরা জানতে পারলাম সেই তান্ত্রিক 1 বছর আগে মারা গিয়েছেন। তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, মন্ত্রবন্ধন ঠিকই আছে, কিন্তু একদিন সূর্যগ্রহণের সময় এই বন্ধন ভাঙবে, আর তখন রাত্রি আর বিশ্বনাথ মুক্তি পাবে। আমরা হিসাব করে দেখলাম মাস 2 আগে একটা সূর্যগ্রহণ হয়েছিল, আর ঠিক তার পরদিন থেকে গ্রামে দুঃসময় শুরু হয়েছে। সেই দিন সকালে মন্দিরে গিয়ে আমরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। দেবীর মন্দির রক্তাক্ত, দেবীর মূর্তির সামনে একটি মৃতদেহ পড়ে আছে, মাথা কাটা, আর সেই মাথা দেবীর চরণে। দেবীর মূর্তি যেন রক্তে স্নান করেছে, চোখে মুখে বুকে রক্তের ছাপ। গ্রামের মানুষ আতঙ্কে কাঁপতে লাগলো। এরপর থেকে প্রতি 2-3 দিন অন্তর অন্তর এমনই ঘটনা ঘটতে লাগলো। কেউ না কেউ মৃত পড়ে থাকতো, মাথা কাটা, দেবীর চরণে উৎসর্গীকৃত। সবাই জানতো এটা রাত্রি আর বিশ্বনাথের কাজ, কিন্তু তাদের কেউ খুঁজে পাচ্ছিল না। গ্রামে আর কোনো তান্ত্রিক ছিল না যে অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়তে পারে। চন্দ্রকেতু আর আমি মিলে ঠিক করলাম আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে? রাত্রি আর বিশ্বনাথ যেন অশরীরী হয়ে গেছে। আমরা পরিত্যক্ত বাড়িতে গেলাম যেখানে তারা বন্দী ছিল। সেখানে শুধু ধুলো আর অন্ধকার, তাদের কোনো চিহ্ন নেই। গ্রামের মানুষ আবার ভয়ে জড়সড়। চন্দ্রকেতু বলল, অনিমেষ, আমরা হাল ছাড়বো না। দেবীর নামে এই অপকর্ম আমরা বন্ধ করবই, আমাদেরকে বন্ধ করতেই হবে। তার চোখে ছিল সেই আগুন যা আমাকে আশা দিয়েছিল, কিন্তু আমার মন বলছিল এই অন্ধকারের শেষ এখনো দূরে। কিন্তু কোনো লাভ হলো না। আমরা যে কিছুই করতে পারলাম না। এখনো তো দেবী নিজেই বোধহয় বলি চান। কেউ কেউ দেখেছে সেই দৃশ্য, এক মহিলা, অনেক লম্বা চুল তার। রাত হলেই কারুর না কারুর মুন্ডু তিনি কেটে নিয়ে চলেন। অনেকেই বলে ওটাই নাকি রাত্রি। এতটা অবধি বলে অনিমেষ থামলো, তারপর বলল, আপনারই একবার জমিদার বাড়িতে যাওয়া উচিত। চন্দ্রকেতুর সঙ্গে কথা বলাই ভালো। তিনি এখন গ্রামের অনেক দায়িত্বের হাল ধরেছেন এবং তিনি একেবারে অন্যরকম মানুষ। আর তাছাড়া সব না জানলে আপনি তো হয়তো সমাধানও করতে পারবেন না। আমি একটু দ্বিধা করছিলাম। গ্রামের জমিদার মানেই আমার কাছে এক ধরনের ইতিহাস, আতঙ্ক আর অন্ধকারের মিশেল। তবে অনিমেষের চোখে যে আস্থার অপেক্ষা দেখলাম, তার সামনে আর না বলতে পারলাম না। তখন সন্ধ্যা নামছে, পশ্চিমের আকাশে রং বদলাচ্ছে, সোনালি থেকে ধীরে ধীরে রক্তবর্ণ হয়ে উঠছে আকাশ। আমরা পায়ে পায়ে পৌঁছালাম জমিদার বাড়ির মূল ফটকে। একটা সময় এই ফটক দিয়ে মানুষ দ্রুত কাঁপতে কাঁপতে। আজও সেই গম্বুজওয়ালা প্রবেশ পথ দাঁড়িয়ে আছে, ধুলি ধূসর জং ধরা, কিন্তু একরকম ঘোমটা টানা রমণীর মতো ভয়ঙ্কর নিঃশব্দ। প্রাসাদ বললেও কম হয়। পুরনো জমিদার বাড়ি, বিশাল উঁচু ছাদ, লালচে রঙের ধ্বংসপ্রায় কার্নিশ, আর মাঝের উঠোনে কিছু টবে গাছ লাগানো রয়েছে। তবে জায়গাটা পরিষ্কার, যতটা পুরনো ততটাই যত্নবান। আমরা দারোয়ানকে বললাম, জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই।
দারোয়ান ভেতরে গিয়ে খবর দিয়ে এলো। তার কিছুক্ষণ পরেই আমাদের ডেকে নিয়ে যাওয়া হলো বৈঠকখানায়। বৈঠকখানা ছিল বিশাল। দেওয়ালে পুরানো জমিদারের ছবি, মাঝখানে একটা বড় ঝাড় লণ্ঠন, আর মেঝেতে লাল মখমলের গালিচা। জমিদার মশাই প্রতাপ নারায়ণ আমাকে দেখে উঠে দাঁড়ালেন। তার মুখে এখনো বিহানের মৃত্যুর শোকের ছায়া লেগে আছে, কিন্তু তিনি আমাদের দেখে একটু হাসলেন। তারপর বললেন, অনিমেষ, তুমি বসো বসো, আমি চন্দ্রকেতুকে ডাকছি, বুঝলে? আমরা বসলাম, আর তিনি তার লোকজনকে ডেকে বললেন, অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করো। জমিদার বাড়ির আপ্যায়ন ছিল বেশ রাজকীয়। কিছুক্ষণের মধ্যেই বৈঠকখানায় একের পর এক পদ এসে হাজির হলো। প্রথম এলো শরবত, ঠান্ডা গোলাপ জল আর লেবুর মিশেল তৈরি, কাঁচের গ্লাসে ঢেলে দেওয়া হলো। আর তার সঙ্গে এলো এক থালা মিষ্টি, রসগোল্লা, সন্দেশ আর পান্তুয়া। রসগোল্লাগুলো ছিল নরম, মুখে দিলেই গলে যায়। সন্দেশে ছিল কেশর আর এলাচের গন্ধ। চন্দ্রকেতু একটু ব্যবসার কাগজপত্র দেখছে, একটু বাদেই আসছে। আর হ্যাঁ, আপনাকে নতুন দেখলাম, এই গ্রামে নতুন বুঝি? ইতিমধ্যে চন্দ্রকেতু মশাইও ঘরে প্রবেশ করলেন এবং অনিমেষ একে একে সব কথা খুলে বললেন দুজনকেই। তারপর জমিদার প্রতাপ নারায়ণ সিংহ বললেন, ঠাকুর মশাই, আপনি থাকুন এখানে, অনিমেষ না হয় ফিরে যাক, কিন্তু আপনার এখানে থাকাটা কিন্তু বিশেষ জরুরি। গ্রামের লোকজন প্রত্যেকের আপনাকে ভীষণ দরকার। আর তাছাড়া আরো জরুরি কিছু ব্যাপার রয়েছে, আপনি এখানে না থাকলে সম্ভব নয় মোটেই। আমি মাথা নাড়ালাম। অনিমেষ চলে গেল। আমি আর জমিদার মশাই বিশাল প্রাসাদে থেকে গেলাম। রাত নামলো। জমিদার বাড়ির বৈঠকখানায় আমরা তিনজন, আমি, জমিদার মশাই আর চন্দ্রকেতু। আমরা তিনজন একসঙ্গে খাবার টেবিলে বসলাম। আপ্যায়ন বেশ রাজকীয়। রমা দাসী হাসি মুখে খাবার পরিবেশন করছিল। চলে এলো গরম গরম খিচুড়ি, সাথে আরো কত কি। আজ খিচুড়ি আমার স্ত্রী করেছে, বাড়িতে অতিথি এসেছে বলে কথা। আমি অবাক হলাম। গিন্নিমা, কমলা দেবী এনারা এখনো শোকে ভেঙে আছেন, তবুও এত যত্ন করছেন। জমিদার মশাই একটু হাসলেন, বললেন,